কবিতার শিরোনাম সৌন্দর্য। সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে হয়, তাকে টেনে হেঁচড়ে কোথাও স্থাপিত করা যায় না। সৌন্দর্য পকেট ভারী হয়ে কারো পকেটে থাকে না। সৌন্দর্য হৃদয়ের তলদেশ থেকে জেগে ওঠে, শূন্য গর্ভ থেকে, কচ্ছপের খোল থেকে খোল নলচে বদলিয়ে একা একা দীপ্তিমান হয়ে ওঠে। সৌন্দর্য কখনো খ্যাংরা মুখীর মুখোমুখি থাকে না, স্বেচ্ছা প্রণোদিত হয়ে আপনা আপনি অবারিত হয়, প্রস্ফুটিত হয়। সৌন্দর্য চোখ ধাঁধানো ময়ূখ নয়, বোচকা বুচকিও লটবহর নিয়ে দাঁড়ায় না। সে নিরাভরণ ও অলঙ্কারহীন হয়েও হতে পারে, তবে লেজুরে হয় না, তবে লেজুরে হয় না। আপনার সুন্দর কবিতা শুনলাম। গোলাম কিবরিয়া পিনু, আপনি অনেকদিন ধরে কবিতা লিখছেন। তো আপনার কবিতার বই, প্রথম বইটি কিন্তু আমার সামনে আছে, যে এখন সাইরেন বাজানোর সময়। জি, ঠিক এবং এই বলেছেন। কবিতাটি কিন্তু তখন আমরা যারা কবিতা লেখা শুরু করেছি বা কবিতা পছন্দ, তখন কিন্তু অনেকের কাছেই আমরা এই কবিতার বইটা দেখেছি, এবং সেই অর্থে বলা যায় যে অনেক বিক্রি হয়েছে। যাই হোক, সেটা বড় কথা না, বড় জি। কথা হচ্ছে যে আপনার কবিতা অনেক পাঠকের কাছে গেছে। তো আপনি তো কবিতা লিখছেন, এর মধ্যে আপনার মানে কতগুলো বই বের হয়েছে মনে আছে কি? হ্যাঁ, আমার কবিতা বই বের হয়েছে 15টি এবং অন্যান্য বই নিয়ে সর্বমোট প্রায় 27টি বই। এবং এর মধ্যে রয়েছে ছড়ার, গবেষণামূলক, প্রবন্ধ আহ, ইত্যাদি। মানে আপনি শুধু কবিতার মধ্যে সীমাবদ্ধ থাকেননি। মানে যেটা আমরা সাধারণত দেখি যে কবি যারা কবিতা লিখছেন, তারা শুধু কবিতাই চর্চা করেন এবং কবিতা লেখেন, এবং কারো কারো খুবই করুণ অবস্থা থাকে যে তারা গদ্য লিখতে পারেন না। সেক্ষেত্রে আপনি একটু ব্যতিক্রম, যে কবিতার বাইরেও আপনি আরো অনেক কিছু লিখেছেন। তো আমরা একটু সংক্ষেপেই কথা বলবো, আপনার সময় বেশি নেব না। সেটা হচ্ছে যে এখন আমরা দেখছি যে তরুণরা কবিতা লিখছেন, নানা রকম মিডিয়ায় সেগুলো প্রকাশ হচ্ছে। তো আমরা শুনতে পাই যে কবিতাগুলো ভালো হচ্ছে না, এরকম। তো আপনি কি মানে নবীনদের জন্য কোনো পরামর্শ দেবেন কিনা, যে কবিতাকে কবিতা হয়ে ওঠার একটা ব্যাপার আছে, কবিতা মানুষের হৃদয়কে যেন টাচ করে, ছুঁয়ে যায়, তা না হলে তো শিল্প হবে না। তো এই ব্যাপারে আপনি না, কি এটা কি আপনি বলবেন? ঠিকই বলেছেন যে কবিতা এখন অনেকেই লিখছেন। এটা একটা কারণ আছে যে আমি মনে করি যে আজকের যুগ হচ্ছে একক কবির যুগ নয়, এটা হলো সম্মিলিত কবিদের যুগ। এটা আমি মনে করি। কারণটা হলো এই যে আজকের এই যুগে আমি দেখব যে একটা গ্রামের ছেলেও তার শিক্ষা পাচ্ছে স্কুল কলেজে গিয়ে। কিন্তু আমরা যদি 100 বছর আগে দেখি তাহলে গ্রামের ছেলেটি স্কুলে যেতে পারতো না, এবং নারীরাও কলেজে যাওয়া নিষিদ্ধ ছিল। যদি আমি 1947 সাল দেখি তাহলে মাত্র দেখব যে 21-22টা কলেজ সারা দেশে। এবং আপনি জানবেন যে একসময় মহিলারা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যাওয়া নিষিদ্ধ ছিল, লন্ডন ইউনিভার্সিটিতে যাওয়া নিষিদ্ধ ছিল। এগুলো প্রায় 1925 সাল পর্যন্ত নিষিদ্ধ ছিল। কিন্তু আজকের যুগে প্রায় গ্রাম শহর নির্বিশেষে সবাই সমানভাবে শিক্ষা পাচ্ছে, সমানভাবে প্রযুক্তির সুযোগ পাচ্ছে। এর ফলে হচ্ছে কি কবিতা লেখার ক্ষেত্রেও তাই দেখছি যে আজকে যে তরুণ গ্রামে থাকে সেও বাংলা সাহিত্যের সমস্ত কবিতার বই হাতে পাচ্ছে, বিদেশি কবিতার বই হাতে পাচ্ছে, সেও কবিতায় লেখা আগ্রহী হয়ে উঠছে। তো যে ছেলেটি কবিতা লিখছে সেও তো তার জীবন বোধ নিয়ে লিখছে, তার নিজের আনন্দের জন্য লিখছে। সেই লেখাটাকে তো আমরা বন্ধ করতে পারি না। এবং আজকের যুগে অনেকেই কবিতা লিখছেন, এবং এটা শুধুমাত্র যে তিনি কালের উত্তীর্ণ হয়ে টিকে থাকবেন সেই লক্ষ্য থেকে আমি মনে করি কবিতা লেখা ঠিক না। যে কবিতা আনন্দের জন্য লেখা উচিত, নিজেকে অটো সাজেশন করা উচিত, যে আমি একটা কবিতা লেখার মধ্য দিয়ে একটা মনোজগতে প্রবেশ করি, একটা মনস্তাত্ত্বিক অবস্থাকে অনুভব করি। এই যে অনুভব করা, এই যে মনস্তাত্ত্বিক জীবনটাকে উপলব্ধি করা, এটাও একটা কবিতার বড় কাজ। এবং আপনি ঠিকই বলেছেন যে কবিতা হয়তো এই সময় এসে অনেককে আলোড়িত করে না, অনেককে অনুপ্রাণিত করে না, অনেকের বোধকে উস্কে দেয় না। এটা ঠিক আছে, কিন্তু এটারও কবিতার আরো বড় কাজ। কিন্তু কবিতার অনেক ধরনের কাজ আছে, কবিতার অনেক ধরনের ভূমিকা আছে। কিন্তু আজকের যুগে এসে আমি দেখছি যে কবিতা লেখাটা অনেক বেশি বিস্তৃত হয়েছে। এটা কারণটা হলো আমরা অনেক সময় গুজবে কান দেই কবিতার ক্ষেত্রে।
ডগমায় কান্দে, যেমন আমরা মনে করি যে জীবনানন্দ দাশই হচ্ছে সবচেয়ে বড় কবি, কিন্তু জীবনানন্দ দাশ নিজেও বলেছে যে আমরা যদি বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য কবিতার বই পড়ি তাহলে অনেক সময় লাগবে, জীবন শেষ হয়ে যাবে। সেই কারণে আমি মনে করি যে এই 100 বছর যদি আমরা ধরি তাহলে সে 1920 সাল থেকে আজকের 20 সাল পর্যন্ত একবিংশ শতাব্দী প্রত্যেক দশকে 10 জন করে বিশিষ্ট ভালো কবি এসছে এবং তারা উল্লেখযোগ্য কবি, কিন্তু আমরা সেই সব কবিতা পড়ি না, আমরা সেই সব কবিতাকে কাছে টানি না। আমি যদি 30 দশক ধরি 5 জন কবি এসছে, 40 দশক ধরি সেই সুভাষ মুখোপাধ্যায়, বীরেন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে অলোক রঞ্জন দাস থেকে শুরু করে অনেক ভালো কবি এসছে। 50 দশক ধরে আমাদের এদেশে শহীদ কাদরী, শামসুর রহমান, হাসান হাফিজুর রহমান, আবু বকর সিদ্দিক থেকে শুরু করে অনেকে। এরপরে যে দশকগুলো এসছে সেখানে প্রত্যেকে দেখা যাবে 5 থেকে 10 জন ভালো কবি এসছে এবং তাদের কবিতা অলঙ্কারের দিক থেকে, নির্মাণ শৈলীর দিক থেকে, বোধের দিক থেকে, তাদের ভূগোলের দিক থেকে বৈশিষ্ট্যপূর্ণ, কিন্তু এগুলো কবিতা আমরা পড়ি না। কিন্তু আমাদের কবিতা নির্বাচনের ক্ষেত্রে দেখা যায় যে আমরা বন্ধু বান্ধবে গল্প করি যে ওর কবিতাটা ভালো, সেটাই বাস্তবে আমরা প্রভাবমান রাখি। আমরা অনেক সময় গুজব ছড়িয়ে দিই যে এই লেখক 80 দশকের বড় কবি, সেটাই আমরা মেনে নিই। কিন্তু আমরা যদি সচেতনভাবে আমরা সকল কবিতাকে কাছে টানি তাহলে দেখব যে অনেক উল্লেখযোগ্য কবি এই 100 বছরে লেখা হয়েছে। এবং আমাদের এখানে সবচেয়ে দুঃখজনক যে আমাদের সমালোচনার ক্ষেত্রটা খুবই সংকুচিত। আমরা সমালোচনাটা স্থির করি বন্ধু বান্ধবদের সম্পর্কের ভিত্তিতে, অনেক সংকীর্ণ উদ্দেশ্যের ভিত্তিতে, কিন্তু আমি মনে করি যে 100 বছরে যে কবিতা লেখা হয়েছে, আমরা যদি তরুণ কবিরা, আমরাও যারা কবি আছে তারা যদি পড়ি তাহলে দেখব যে আমাদের এই বাংলা কবিতার যে মূলধারা, এর ভূগোলটা খুবই বিস্তৃত, খুবই গভীর, খুবই সমৃদ্ধশালী। এই কবিতাও পড়তে আমাদের সারা জীবন শেষ হয়ে যাবে। কিন্তু আমরা লক্ষ্য করি যে অনেকে আমাদের বাংলা কবিতার মূল ধারার কবিতা না পড়ে আমরা বিদেশি দু একজনের কবিতা পড়ে সেটাকে আউড়ে মনে করি আমরা অনেক কিছু জানি, অনেক কিছু শিখি, অনেক ভালো কবিতা পড়ি। এটা ঠিক না, এটা আমার মনে হয়। না, আপনি খুব ভালো বলেছেন। তো আপনি আসলে আমাদের দেশীয় কবিতা তো পড়বার ব্যাপার আছে এবং কবিতার ক্ষেত্রে বাংলাদেশের কবিতা হয়ে ওঠারও ব্যাপার আছে কিন্তু। তো যাই হোক, তো এখন যারা কবিতা লিখছেন তাদের জন্য আপনার কিছু পরামর্শ, অর্থাৎ কবিতাকে কবিতা হয়ে ওঠার ব্যাপার। আপনার আলোচনায় আপনি যেটা বললেন যে কবিতা, যাদের নামগুলো বললেন তারা কিন্তু সত্যিই কবি এবং তাদের কবিতা আমাদেরকে টানে, পাঠককে টানে। তো কবিতাকে তো কবিতা হয়ে উঠতে হবে এবং কবিতা হয়ে উঠবার জন্য যেসব গুণাবলী থাকা দরকার কবিতার ভেতরে, সেগুলো অনেক সময় আমরা এই বর্তমানের অনেক কবিতাই খুঁজে পাচ্ছি না আর কি। তো সেক্ষেত্রে মানে যারা কবিতা চর্চা করছেন এই মুহূর্তে, এই সময়ে তরুণরা, তাদের জন্য কি আপনি কিছু বলবেন? না, আমি কোনো টিপস বা পরামর্শ দিতে চাই না ওভাবে। যে কবিতা হয়ে উঠবে, কবি হয়ে উঠবে, তাকে নিজের ইচ্ছে পড়তে হবে, নিজে উদ্যোগ নিতে হবে এবং অবশ্যই একজন কবিকে কবি হয়ে ওঠার জন্য যে মানে কবিতার শিল্প সত্ত্ব থাকতে হবে সেগুলো জানতে হবে। যেমন কবিতার জন্য অলংকার কি এটা জানতে হবে, ছন্দ কি জানতে হবে, উপমা উৎপ্রেক্ষা কি জানতে হবে, এর সৌন্দর্য কি এটা জানতে হবে। এগুলো জানার জন্য সহজ পন্থা রয়েছে যে আমরা যদি 100 বছরে বাংলা কবিতার উল্লেখযোগ্য কবিদের কবিতা পড়ি তাহলে আমরা সেগুলো উপলব্ধি করতে পারবো যে কোনটা কবিতা এবং কোনটা কবি কিভাবে কবিতা হয়ে ওঠে। এই জিনিসটা আমরা এইসব কবিতা পড়লে আমরা জানবো বলে আমি মনে করি। এবং সেটা যদি নিবিড়ভাবে একজন তরুণ কবি বা নতুন লিখে পড়ে তাহলে মনে হয় সেই শূন্যতা কেটে যাবে বলে আমি মনে করি। এবং তারা যদি কবিতার আলোচনাগুলো পড়ে, আলোচনাগুলো তাহলেও পড়ে, তারা জানতে পারবেন যে কবিতার সৌন্দর্যটা কোথায় কোথায়। আর ছন্দের ব্যাপারটা তো মাথায় থাকতেই হবে, কারণ আমরা এখন অনেকেই দেখি যে ছন্দ তারা জানেন না, পড়েন না। আবার কেউ কেউ বলেন যে আমি মুক্ত ছন্দে লিখছি। তাহলে এটা কেমন হয় যে যদি ওই আসল ছন্দ না জানেন কেউ, তাহলে কি তিনি মুক্ত ছন্দে কবিতা লিখতে পারবেন না? তবে একজন কবি যখন হয়ে ওঠার বিষয় থাকবে তখন সামগ্রিকভাবে কবিতার সমস্ত বিষয়গুলো জানাও দরকার তার। এবং আপনি যেটা ঠিকই বলেছেন যে অন্য অন্য ছন্দ কি সেগুলো জানা দরকার, যে বাংলা কবিতার মূল 3টি ছন্দ কি এটা জানা দরকার, তারপর মুক্ত ছন্দে কবিতা লেখা দরকার করলে ভালো হয়। এবং তবে আমি একটা জিনিস বলি যে অনেকের কবিতা কিভাবে হয়ে উঠবে এটা হয়তো কবিও জানে না, এবং কোন কবিতা যে কোন পাঠককে অনুরণিত করবে, তার বোধকে উস্কে দেবে,
এটা হয়তো কবি জানবে না লেখার পর, কিন্তু সেই কবিতাটা অনেক সময় একজন পাঠককে গভীর চেতনার অতলে নিয়ে যেতে পারে, তার বোধকে উস্কে দিতে পারে, সেটা তিনি গ্রহণও করতে পারেন। সেই জন্য কবিতা লেখার ধারাটাকে বজায় রাখতে হবে তরুণদেরও, এবং সেটা তার নিজেকেও গড়ে তোলার মধ্য দিয়ে প্রবহমান রাখতে হবে। এইভাবে কবিতার আসলে ধারাটা প্রবহমান রাখলেই মনে হয় ভালো। এবং যারা লিখবেন তাদের পড়ার বৃত্তটাকে মনে হয় বাড়ানো দরকার। হ্যাঁ, অবশ্যই। তবে আমার কাছে মনে হয় যে আজকের ছেলেরা অনেকে পড়াশোনা করে, এবং আজকে মানে লেখা খুব সহজে পাওয়া যায়, ইন্টারনেটে পাওয়া যাচ্ছে। যদি আমি মনে করি যে বাংলা কবিতার উল্লেখযোগ্য কবিতা সার্চ দিয়ে নেই আমি ইন্টারনেটে, তাহলে পেয়ে যাই। আমার সহজ হয়ে গেছে। এবং আমার কাছে মনে হয় যে তরুণরা অনেকে কিন্তু লেখাপড়া করে। আমি কদিন আগে একজন তরুণের সঙ্গে আলাপ করলাম, তো কি কবিতা কিভাবে হয়ে ওঠে, কবিতার যে প্রযুক্তি, কবিতার যে শিল্প শর্ত, এগুলো খুব সুন্দরভাবে বলতে পারলেন। কিন্তু আমার মনে হয়েছিল সে ছেলেটা হয়তো এটা জানে না। কিন্তু অনেকে এই চর্চাটা হয়তো গভীরভাবে, এটা তো দেখা যাবে না দূর থেকে, যে অনেক তরুণ আছে হয়তো খুব প্রস্তুতি নিয়ে লেখে, কিন্তু আমিও মনে করি এই যুগে যারা লেখালেখি করে তারা খুব প্রস্তুতি নিয়ে করে অনেকেই। কিন্তু কিছু লোক তো থাকবে যারা হয়তো সামগ্রিকভাবে প্রস্তুত হয়ে লেখে না। এটা সব সময় ছিল, সব সময় থাকবে। এখন তো বেশি অনেকে কবিতা লেখে, যার ফলে অনেকে আবার কবিতার ক্ষেত্রে যোগ্য হয়ে ওঠার জন্য পদক্ষেপও নেয় না, এটাও ঠিক। কিন্তু অনেকে আবার ভালো কবিতা লেখে, প্রস্তুতি নিয়ে লেখে, অনেকে নিবেদিত হয়ে লেখে। আমরা দেখছি অনেক তরুণ কবিতা লেখার জন্য জীবন বাজি রাখছে, অনেক সিঁড়িতে পা না রেখেও শুধু কবিতার সিঁড়িতে পা রাখার জন্য সচেতন থাকছে, একনিষ্ঠ থাকছে, ধারাবাহিক ভাবে কবিতাও লিখে যাচ্ছে। এটা আমার কাছে মনে হয়। না সেটাই, কবিতা তো হচ্ছে একটা সাধনার ব্যাপার। হ্যাঁ, মানে সাধনা শিল্প তো ভাষা। সাধনারই হ্যাঁ, ব্যাপার আসলে। অবশ্যই। হ্যাঁ। হ্যাঁ, তো সেই সাধনাটা কিন্তু মানে চলছে বাংলাদেশে, কিন্তু এর ভিড়ে এত যে আগাছা জন্মেছে, সেই আগাছাগুলো আমাদের চোখে পড়ে